মন ভারাক্রান্ত অবস্থায় আজকের ব্লগটা শুরু করছি। ট্রাভেল ব্লগার হিসেবে যে উৎসাহ নিয়ে বিভিন্ন ব্লগ আমি করতাম বা করে এসেছি, দুদিন আগে ঘটে যাওয়া কাশ্মীরের নরকীয় ঘটনা কোথাও আমাকে ব্লগ বানাতে অনুৎসাহিত করছে। কিন্তু ছোটবেলায় কোথাও একটা শুনেছিলাম, শো মাস্ট গো অন। তাই থেমে থাকতে পারলাম না, কোনো এক অন্তরের তাগিদ থেকে ব্লগ বানিয়ে ফেললাম। মানুষের জীবনটা একটা টেস্ট ম্যাচের মতন, তাই বিরতিটা বাঞ্ছনীয়। এই বিরতিটা মাঝে মাঝে খুব দরকার হয়ে পড়ে, কারণ এই বিরতি মানুষের জীবনে স্কিল ডেভেলপমেন্টে প্রচণ্ডভাবে সাহায্য করে। আবার চলে আসি আমার বক্তব্যের প্রথম অংশে। প্রথমেই বলেছিলাম মানুষের জীবন একটা টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচে যেমন 5টা দিন থাকে, সেরকমই এবারের ভ্রমণ সিরিজে 4টি পর্ব আর একটি ট্যুর প্ল্যান থাকবে। আমার ভ্রমণের সিরিজ এবার হিমাচল নিয়ে। আর হিমাচল বললে যে নামটা প্রথমে আসে তা হলো সিমলা মানালি। প্রায় 12 বছর পর আমার এবারের সিমলা মানালি ট্যুর। তার সঙ্গে যুক্ত হয়েছে কাসোল। এবারের ট্যুর প্ল্যানটা এমনভাবে করেছিলাম যাতে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি ঔপনিবেশিক সিমলা, রিভার ব্যাংক কাসোল আর হিমশীতল মানালিকে। এই ভ্রমণ সিরিজে আমাকে এক ভাই সর্বতোভাবে সাহায্য করেছিল। তার কথা নয়, ধীরে ধীরে বলবো। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব, যার শুরুটা হয়েছিল আমার আপনার সবার প্রিয় হাওড়া স্টেশন থেকে। আজ এপ্রিল মাসের 12 তারিখ 2025, আর ঘড়িতে এখন দেখাচ্ছে বাজে হচ্ছে 9:05। আমি দাঁড়িয়ে আছি ব্যস্ততম হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, যদিও আমার মনে হচ্ছে আর একটু বেশি হবে। আমি আবারও একটা জার্নি করতে বেরিয়ে পড়ছি, আর বেরিয়ে পড়ছি এবার বরফের রাজ্য সিমলা মানালির দিকে। প্রায় 12 বছর পর আমার সিমলা মানালি এই ট্যুরের দিকে যাত্রা। সিমলা মাঝে 1.5 বছর আগে আমি গেছিলাম, কিন্তু মানালি আমার প্রায় 12 বছর পর যাত্রা হতে চলেছে। সেবার আমি গেছিলাম, আমি স্বীকৃতি আর মা গেছিলাম। 12 বছর আগে যে ট্যুর করেছিলাম সেক্ষেত্রে আমি ট্যুরটা প্ল্যান করেছিলাম, আমি এক্সিকিউট করেছিলাম। কিন্তু এই ব্যস্ত টাইমে, মানে এপ্রিল মাসে এই যে ট্যুরটা আমরা করতে চলেছি, এক্ষেত্রে আমি অতটা সময় দিতে পারিনি। তাই আমি একজন ট্যুর অপারেটরের সঙ্গ নিয়েছি, সেটা পরবর্তীকালে আমি বলবো ব্লগের সঙ্গে। কিন্তু আমি এবার একা নই, আমার সঙ্গে আরও 3 জন আছে, যাদেরকে আমরা বিভিন্ন সময় আমার ব্লগে আপনারা দেখেছেন। তাদের সঙ্গে একটু পরিচয় করা যাক। প্রথমে যাকে দেখতে চলেছিলেন সে দুর্দান্ত বাঁশি বাজায়, দেবজ্যোতি। আগের বছর আমার সঙ্গেও লাভা ঋষভ ট্যুর করেছিল, লিবং, দারুণ জায়গা ছিল, অসাধারণ জায়গা। দেবজ্যোতির পর আছে রনি। রনিকে আপনারা বিভিন্ন ব্লগে দেখেছেন। রিসেন্টকালে আমরা শান্তিনিকেতন ঘুরে এসেছি, কিন্তু রনির সঙ্গে আমি বড় ব্লগ করেছি হচ্ছে গোয়া। দারুণ ঘুরেছিলাম আমরা গোয়াতে। আর আরেকজন আছেন যাকে আপনারা সর্বক্ষণ দেখেন, ও ডাস্ট অ্যালার্জি হয়েছে বলে মুখোশ পরে রয়েছে, মাস্ক পরে রয়েছে, সৌপর্ণ। আমার সঙ্গে অগুন্তি ব্লগে ছিল, ও আমার ইউটিউব চ্যানেলের প্রথম দিকে প্রচুর ভিডিওতে আছে বা ছিল। এবারও আমার সঙ্গে ঘুরতে চলেছে সিমলা মানালি আর কাসোল। তো আমরা এবারে ট্যুরটা করছি 4 জন মিলে। এই আমরা 4 জন আছি। একটু হাত ধরে দাও। কি দেখতে যাচ্ছ? পাহাড়। কি দেখতে যাচ্ছ? হ্যাঁ, খুঁজতে যাচ্ছ। কাকে? নিজেকে। দারুণ উত্তর দিয়েছে। ঠিক আছে, চলো দেখি খুঁজে পাও কিনা। চলো। কথা বলতে বলতেই যথাসময়ে আমাদের ট্রেন দিয়ে দেয় প্ল্যাটফর্মে। বাইরের গরম থেকে নিস্তার পেতে তাড়াতাড়ি আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেন হচ্ছে 12311 নেতাজি এক্সপ্রেস, যেটা কালকা মেল হিসেবে পরিচিত। আমরা আমাদের জায়গায় চলে এসেছি। আর আমাদের সিট হচ্ছে এইটা, এই মিডিলটা, এই আপারটা। সবচেয়ে যন্ত্রণাদায়ক যেটা প্রথমেই বলছি সেটা হচ্ছে এই কালকা মেল এখনও আইসিএফ, প্রায় 170 বছর পুরনো এই ট্রেন। এই ট্রেনে করে
অনেকগুলো স্টেটের উপর দিয়ে যেতে হয়, প্রায় 1700 কিলোমিটার জার্নি করতে হয়। সেই ইনফরমেশন তো আমি পরে দেবোই, কিন্তু এখনও আইসিএফ কেন এলএইচবি হবে না এটা আমি জানি না কী কারণ আছে। এটা কারণ যদি কেউ আপনারা জেনে থাকেন প্লিজ একবার বলবেন। হয়তো যারা আপনার ব্লগ দেখেন, যারা রেল বিশেষজ্ঞ কেউ একজন দুজন তো আছেন, প্লিজ বলবেন। আচ্ছা একটু বলে দিই, আমাদের তো 3 টায়ার এসিতে টিকিট কাটা। আচ্ছা এইরকমই হচ্ছে সিট কনফিগারেশন, 3 টায়ার এসি সবাই আপনারা জানেন। এখানে একটা যেটা আছে একটা মিরর দেওয়া আছে, চার্জিং পোর্ট 1টা 2টো 3টে 4টে 5টা চার্জিং পোর্ট, বেশ ভালো, একদিকে বেশ ভালো। এটা হচ্ছে সাইড আপার আর সাইড লোয়ার। সাইড আপারের এখানে চার্জিং পোর্ট আছে। আমাদের রাত্রিবেলার বালিশ কম্বল গায়ের চাপা সবই দিয়ে দিয়েছে। বাইরে যাই, বাইরে গরম প্রচণ্ড। কিরে সোপর্ণ, এই নিয়ে কটা ট্যুর করছিস আমার সঙ্গে বলতো? খান 10 হয়ে গেছে। আচ্ছা দেবজ্যোতি 2 নম্বর ট্যুর, তাই তো? 2 নম্বর। তুই কটা ট্যুর করছিস? 5টা শুনেছিস তো? আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনের, যেটা ওল্ড কমপ্লেক্সে। ট্রেন ছাড়ার এক্স্যাক্ট টাইম হচ্ছে 9টা 55-তে। আর এটা কালকে পৌঁছবে, কাল বা পরশু, মানে হচ্ছে আজকে 12 তারিখ, 14 তারিখ ভোর 3টের সময়। আমাদের জার্নি হতে চলেছে এসি 3 টায়ারে। এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন স্লিপার কোচ, জেনারেল, এসি 2 টায়ার, এসি ফার্স্ট ক্লাস কাম 2 টায়ার কোচ, এটা হাইব্রিড কোচও বলা হয়। এদের যে ভাড়ার তালিকা সেটা আমি ডেসক্রিপশনে পারলে আমি স্ক্রিনেও দিয়ে দেবো। যদি সংখ্যার হিসেবে বিচার করা যায় সেক্ষেত্রে হচ্ছে জেনারেল আছে 4টি, স্লিপার আছে 9টি, এসি 3 টায়ার আছে 4টি, এসি 2 টায়ার আছে 3টি, আর একটি আছে এসি 2 টায়ার কাম ফার্স্ট ক্লাস একটা হাইব্রিড কোচ। এখন ঘড়িতে বাজে 9:30, এখনও আমাদের গাড়ি ছাড়তে প্রায় 25 মিনিট মতো বাকি। এসিটা বন্ধ করে দিয়েছে, ওই জন্য ভেতরে যাওয়া যাচ্ছে না। বাইরে গরম, ভেতরে আরও গরম। ট্রেনের নম্বরটা কিন্তু দারুণ, 1 2 3 1 1, কেউ ভুলবে না। সবচেয়ে সেরা নম্বর পেয়েছিলাম সরাইঘাটের ক্ষেত্রে, ওটা মনে হচ্ছে 1 2 3 4 5 এরকম কিছু একটা নাম্বার ছিল বোধহয় সরাইঘাট এক্সপ্রেসের। আমাদের ট্রেন 1 2 3 1 1 নেতাজি এক্সপ্রেস তার গন্তব্য কালকার দিনে রওনা হলো একদম ঘড়ির কাঁটায় 9টা বেজে 55 মিনিট। আজকে আমরা এই ট্রেনে যাত্রা করতে চলেছি প্রায় 1710 কিলোমিটার পথ। মধ্যবর্তী হল স্টেশনের সংখ্যা 38টা। আর আমাদের ট্রেন রওনা হলো হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আগামী 1.5 দিন আমাদের আস্তানা হচ্ছে এই ট্রেনেই। যা কিছু পাবো, যা কিছু এনজয় করব, যা যা তথ্য পাবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। এখন তো বাজে 10টা, খানা এসেছে। কি খাবি বল? খেয়ে এসেছে কি? তুইও খেয়ে এসেছিস আমার মতন? কি ব্যাপার? আমিও বাড়িতে খেয়ে খাওয়া দাওয়া করে এসেছি। খাবো না, যা খাওয়া দাওয়া করবো কালকে, আজকে আর কোনো কথা নেই, ঠিক আছে? এমনি আমার মাইগ্রেনের ব্যথাটা করছে এইদিকে, মাঝে মাঝেই করে, কিছু করার নেই। সব ব্লগে বলি না আমি, এটা নিয়েই চলতে হবে। এখানটা ব্যথা করছে, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর আমি ভিডিও করছিলাম, যা ব্লগে কন্টিনিউ কালকে সকাল থেকে হবে। এই বলে গুড নাইট। প্রথমে ভেবেছিলাম ঘুমিয়ে পড়বো আর ব্লগ বানাবো না, তারপর এদের উপদ্রবে আর ঘুমোনো হয়নি। এদিকে মাইগ্রেনের যন্ত্রণা আর এদিকে এদের অট্টহাসি আমার ঘুমের ব্যাঘাত ঘটায়। অতএব ঘুম আসেনি, আমাকে নামতে হবে বর্ধমানে। কেন বলেছিলাম যে আমি হয়তো ব্লগ বানাবো না, ওই জন্য ভিডিও করে নিই মাঝখানে। টুকটাক খেয়ে দিয়ে শুয়ে পড়বো ভেবেছিলাম। আর এই দেখুন ভালো মানুষগুলোকে, দেখতে পাচ্ছেন তো যন্ত্রণা হচ্ছে, তবু এদের মানে ইয়ে নেই, যন্ত্রের যন্ত্রণা। 93 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে আমরা বর্ধমান জংশন স্টেশনে। ট্রেন এখানে 20 মিনিটের উপর লেট, আর ট্রেনে এখানে হল টাইম 5 মিনিটের। আর আমরা দাঁড়িয়ে আছি বর্ধমান জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ওইদিকে খাওয়ার জন্য গেছে হচ্ছে দেবজ্যোতি আর সৌপর্ণ। আমার মাইগ্রেন ব্যথাটা হালকা হালকা করছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আর বর্ধমানে কিন্তু গরম একটু হলেও কম লাগছে। আমি জানি না কেন, হাওড়া স্টেশনে মারাত্মক গরম লাগছিল। আর ট্রেনে এসিটাও ঠিকঠাক চলছে না। আমার বিরক্তি লাগছে এই আইসিএফ কোচে যেতে। আমার এলএইচবি কোচে আমার অনেক বেটার লাগে। যখন প্রায় 11টা 20 বেজে গেছে, এরপরে আমি গিয়ে আর ব্লগ বানাবো না। এরপরে সত্যিই শুয়ে পড়বো, যা কথা আগামীকাল সকালবেলা হবে। এই বলেই গুড নাইট।
조금씩 자리 잡은 널 느낄 때면 괜히 잠을 설치고 괜한 이유로 내게 연락해 매번 같은 실수를 반복해 이런 마음이 익숙지 않아 গুড মর্নিং ফ্রম বিহার। আমি এখন যাত্রা করতে, আমাদের ট্রেন যাচ্ছে সোন রিভারের উপর দিয়ে। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 13 তারিখ 2025। আর এখন ঘড়িতে বাজে সকাল 6:40। আজমের শিয়ালদা যাচ্ছে, আজমের শিয়ালদা। সকাল সকাল দেখা হলো এখানে আজমের শিয়ালদার সঙ্গে। আমি কালকে সব কিছুর ইনফরমেশান দিতে পারিনি, মাইগ্রেনের যন্ত্রণা করছিল। আজকে ভরপুর ইনফরমেশান দেবো, যা যা করবো সব কিছু বলবো। তার আগে ছোট্ট ইনফরমেশান দিই, আমি সকালবেলা ওয়াশরুম গেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো। 541 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন দেহরি অন সোনে। ট্রেন এখানে 20 মিনিট লেট, এখন টাইম দেখাচ্ছে 6:40। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। এই আর এখানটায় এসে কিন্তু অতটা গরম লাগছে না, এরপরে আরও যখন বেলা বাড়বে তখন গরম লাগবে হয়তো, কিন্তু এখন ঠিকঠাক। আর রাত্রিবেলা ভালোই ঘুম হয়েছে, এসিও ঠিকঠাক কাজ করেছে। 6:45 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে সাসারাম। এখন বাজে ঘড়িতে 7:02 আর আমাদের ট্রেন এসে গেছে সাসারাম জংশনে। আর আমরা 559 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে সাসারাম স্টেশনে। যেটা বলা সেটা হচ্ছে ট্রেনটা 20 মিনিট মতন লেট এখানে। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। এখানে খাবার দাবারের কোনো অভাব নেই, ট্রেনে প্যান্ট্রিকার থেকে খাবার দাবার আসা শুরু হয়ে গেছে। আমরা দুপুরবেলা কী খাবো সেটা অর্ডার করার জন্য বিভিন্ন আলোচনা করছে, আমাদের নামতে দেরি হয়ে গেল ট্রেন থেকে। বলি তখন 7:08 আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সাসারাম জাংশন থেকে। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে বাহুবা রোড, তারপর হচ্ছে পণ্ডিত দীনদয়াল জাংশন। এটা হচ্ছে রনির কাজ। এই যে পরোটা নিয়ে এসছে রনি বাড়ি থেকে, আমি একটা পরোটা আর এই 1 কাপ চা আমার খুব ফেভারিট। আর কিছু না হলে চলবে, এটাই আমার, আর কিছু লাগবে না। পাড্ডা বন্দে ভারত। কি ফুড অর্ডার হবে সৌপর্ণ দেখছে। রনি তুই বন্ধ করে দিলি কেন? খাবার দাবার কি অর্ডার হবে? আরে দেবজ্যোতি কি বলছে, কি খাবে না? ভেজ খাবে না কেন? ডাক্তার বারণ বলেছে, ভেজ খাওয়ার বারণ বলেছে। আর এখানে একটা জুনিয়রও আছে আমাদের, এই দেখুন। আচ্ছা কি অর্ডার ঠিক হলো, সিদ্ধান্ত কি হলো? এখনো চেক চলছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে ফুড অর্ডার হবে। এ বলছে এই খাবো না, ও বলছে ওই খাবো না। আবার দেখুন কি হয়েছে। আমরা ফাটিয়ে গল্প করতে করতে যাচ্ছি, ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। তার মধ্যে দেবজ্যোতি একটা প্রশ্ন করছে, কি বলছে সৌপর্ণ? জীবনে সুখ নেই, কি চাই? কিছুই চাই না স্যার, একটু শান্তির ঘুম চাই। শান্তির ঘুম? মানে ওদের পাড়ায় একজন শান্তি নামক ব্যক্তি আছে, হ্যাঁ খুব ভালো ঘুম হতে পারে। আচ্ছা তার মধ্যে ঘুম চাই, মতো ঘুম চাই, তার মতন ঘুম চাই, মানে শান্তিবাবুর মতন ঘুম চাই। ঠিক আছে, কোনো দুশ্চিন্তা থাকবে না একদম। কি কিসের চিন্তা তোর? এই টাকা পয়সা থাকা সত্ত্বেও দুশ্চিন্তা? এই 23 বছর বয়সে কিসের দুশ্চিন্তা? তো স্যার পড়াশোনার চাপ বেড়ে গেছিল। তবে পড়াশোনা করিস তুই? করতাম এক সময়। ও এটা কি চিরে? ডায়েট চিরে? অমল হবে না তো? সুমনের ডায়েট চিরে। কে সুমনটাকে? ওর বন্ধু। আরে পয়সা লাগেনি। ব্র্যান্ডে অ্যাড দিয়ে দিলে তুমি? স্যার টিপ প্রমোশন হয়ে গেল। সত্যি বন্ধু, আমার পয়সা দিয়ে দেবো। থ্যাংক ইউ সুমন। মুহূর্তের মধ্যে ওয়েদার জাস্ট চেঞ্জ। কুয়াশা, ঝড় হচ্ছে ভাই, ঝড় হচ্ছে। আরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমাদের দেবজ্যোতি ওর স্টাইলে শুরু করে দিয়েছে।
চলো। आलू पराठा ब्रेड कटलेट ब्रेड ऑमलेट ওহ লাভলি লাভলি লাভলি। সবচেয়ে ভালো হয়েছে ও পুরো শুনছে কি সুন্দর স্ট্যান্ড হয়ে একদম। কি বলবি বলতো এরা, কি বলবি বলতো বল, টপ ক্লাস কি বলবি? বলো টপ ক্লাস বলে দাও। একদম একদম একদম। 661 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনে। এখানে ট্রেন আধ ঘন্টার উপরে লেট। যেটা বলার, ট্রেনে আস্তে আস্তে আপনাদের তো দেখালাম বাইরে ঝড় হচ্ছিল, দেখুন এখানে বেশ হাওয়া দিচ্ছে, আকাশ মেঘলা আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। আর এখানে ট্রেনের হল টাইমটা হচ্ছে 10 মিনিটের। কেমন লাগছে গো? হ্যাঁ ওয়েদার কেমন? দারুণ। আর আমরা আছি হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আরে বাপরে খুব হাওয়া দিচ্ছে। এখানে পৌঁছে একটা স্টলে যে খাওয়া দাওয়ার দেখলাম একদম পছন্দ হলো না, তাই জন্য সামনের দিকে যাচ্ছি। যদিও আমাদের পেটটা মোটামুটি ভর্তি আছে, ওই ডায়েট চিড়ে খেয়েছি, কেক খেয়েছি, সঙ্গে আরও কিছু আছে, বিস্কুট আছে, অসুবিধা হওয়ার কথা না। যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকার ফলে এনারা চাও দিতে পারছেন না, এখানে কিছু করতেও পারছেন না। एक कब तक गया करेंट? कब गया करेंट? आधा घंटा। অতএব কিছু পেলাম না সেরকম কিছু, উঠে পড়তে হবে। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দীনদয়াল উপাধ্যায় থেকে 8:40-এ। ভেতরে গিয়ে বসি। এখানে ওয়েদার দারুণ ছিল, খুব ভালো। এই ট্রেন সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। সেটা হচ্ছে এই ট্রেন আপনার সপ্তাহে 7 দিনই চলে। হাওড়া থেকে কালকা পর্যন্ত এই ট্রেন প্রায় 1710 কিলোমিটার পথ অতিক্রম করে এবং সময় নেয় 30 ঘন্টার কাছাকাছি। এই যাত্রাপথে ট্রেনটি 38টা হল স্টেশন ক্রস করে। এই ট্রেনের হাইয়েস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 63 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ট্রেনটার কিন্তু ইতিহাস অনেক অনেক পুরনো, 1855, প্রায় 170 বছর ধরে এই ট্রেন চলছে। বিভিন্নভাবে মডিফিকেশান হয়েছে, কিন্তু বর্তমানে যা চাহিদা সেই অনুযায়ী মডিফিকেশান হচ্ছে না। আমি আজ থেকে 12 বছর আগে যখন চলছিলাম তখন এটা আইসিএফ ছিল, এখন এটা আইসিএফই। কেন এটা এলএইচবি করা হয়নি জানি না, মাঝে কথা হয়েছিল কিন্তু হয়নি। এই ট্রেনে বিভিন্ন ক্যাটাগরির সিট আছে বা বার্থ আছে, সেগুলো তো আমি আগেও ইনফরমেশান দিয়েছি, আবারও বলছি এই বার্থের যা ভাড়া সেইগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই রুটের বা এই ট্রেনের টিকিটের চাহিদা কিন্তু খুব বেশি, তাই জন্য এখন যা নিয়ম হয়েছে 60 দিন আগে আপনাকে টিকিট কাটতে পারলে ভালো হয়, নয়তো তৎকালের জন্য অপেক্ষা করতে হবে। আর এখন তৎকালে টিকিট পাওয়া মানে সেই ডিআর লটারি পাওয়ার মতন হয়ে গেছে। কিন্তু একটা কথা বলে দেওয়া যাক, সেটা খাওয়া দাওয়ার ব্যাপারে। এই ট্রেনে আপনি প্যান্ট্রি কার তো পেয়ে যাবেন, অনবোর্ড ক্যাটারিং পেয়ে যাবেন, ই ক্যাটারিং পেয়ে যাবেন। যেমন আমরা ই ক্যাটারিংয়ের সুবিধা নিয়ে আমরা খাওয়া দাওয়ার অর্ডার করেছি কানপুর সেন্ট্রাল থেকে। সেটা প্রায় 1:30টার দিকে ট্রেনটা কানপুরে পৌঁছানোর কথা। সেটা তো কেমন খাওয়া দাওয়া হয়, কী হয়, সেটা তো আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো। 12 বছর আগে আমি ট্রেনে যখন চলেছিলাম সেই অভিজ্ঞতা দিয়ে বলছি, তখন বেশ অপরিষ্কার ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অতটা দেখলাম ওয়াকিবহাল ছিল না কর্তৃপক্ষ বা ট্রেন কর্তৃপক্ষ। এবারে কিন্তু অভিজ্ঞতা একটু ভিন্ন হচ্ছে, সেটা হচ্ছে এবার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কোথাও কাগজপত্র পড়ে থাকলে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। 8 ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর ওয়াশরুম পরিষ্কার, কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না।
এটা কিন্তু বেশ মানে সাফল্যের দাবি রাখে এই ক্ষেত্রে। আচ্ছা দেবো, যদি একটা কথা জানা ছিল, আমার তো সিংহ রাশি, একটু সময়টা খারাপ যাচ্ছে, ঠিক মতন পেট প্রমোশনও পাচ্ছি না, ঠিক মতন ইনকামও হচ্ছে না, অ্যাডভার্টাইজমেন্টও হচ্ছে না, কি করলে একটু একটা উপায় আছে, শাস্ত্রীয়ভাবে একটা উপায় আছে। শাস্ত্রে বলছে যদি নিঃস্বার্থভাবে কোনো বৈষ্ণবকে ভোজন করাও তাহলে তোমার এই দশা কেটে যাবে ঠিকঠাক করে। বৈষ্ণবকে তুমি এখানে বৈষ্ণবকে তো পাবে না, আমি আছি, তুমি এটা আমার কথা ভাবতে পারো। আর এই সৈকত দেওয়া আছে মানে সিংহ রাশি, তোমরা দুজনে যদি ভাবনা চিন্তা করে দেখো। সৈকত তোমার কি সিংহ রাশি? আচ্ছা, তোমার বিগত আগের বছর থেকে খুবই খারাপ। তাহলে এই তোমার এই সুযোগ আছে, ট্রেনের মধ্যে বৈষ্ণব ভোজনটা করিয়ে দিলে। তা বৈষ্ণব কি খাবে? এই বৈষ্ণব ওরা অফ দ্য ক্যামেরা বলছে। আচ্ছা, এই বৈষ্ণবটাকে দেখে রাখুন, এ আবার নিরামিষ খায় না, ডাক্তার না করেছে নিরামিষ খেতে। কি খেতে বলেছে ডাক্তার? নিরামিষ খেতে বারণ করেছে। নিরামিষ, আমি সব কিছু চলবে, তাই তো? 725 কিলোমিটারের যাত্রা করে অবশেষে মির্জাপুরে ট্রেন এখানে 1 ঘন্টার উপরে লেট, আর ট্রেনের এখানে হল টাইম হচ্ছে 2 মিনিটের। যেটা বলার, এখানে তো মির্জাপুর বোর্ড দেখতে পাচ্ছি না, কিন্তু একটা ওয়েব সিরিজ কিভাবে একটা জায়গাকে ফেমাস করে তার প্রকৃষ্ট উদাহরণ এই মির্জাপুর। দেখুন এই মির্জাপুর, বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না এখানে, 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। যেটা বলার সেটা হচ্ছে ওয়েদারটা ফ্যান্টাস্টিক হয়ে গেছে, কোথাও বৃষ্টি হয়েছে তার নমুনা হচ্ছে এই যে দেখুন, উঠে যাই কেননা এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। লোক বাই বাই মির্জাপুর, আবারও দেখা হবে খুব শীঘ্রই। এর পরবর্তী হল স্টেশন আমাদের প্রয়াগরাজ, আর প্রয়াগরাজ বললেই আবার কিছুদিন আগেকার কুম্ভের যাত্রার কথা মনে পড়ে যায়। এই দেখুন প্রয়াগরাজ চিউকি জংশন এসেছে, আর এখানে দেখে আমার এবছর যখন প্রয়াগরাজে এসেছিলাম কুম্ভের সময়, তখন এইখানেই আমরা নেমেছিলাম। এরপরে আসবে নাইনি জাংশন, তারপরে আমরা গঙ্গা ক্রস করব। এখন ঘড়িতে বাজে 11:07। আটশো 14 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন 12311 নেতাজি এক্সপ্রেস প্রয়াগরাজ জংশনে, আর এখানে ট্রেনের হল টাইম 10 মিনিটের। ট্রেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট এখানে। আর এই প্রয়াগরাজ জংশনে আসলে আবারও আমার বারবার করে ফিরে আসে সেই কুম্ভের স্মৃতি। বা যখন কুম্ভমেলা খাবার করে ফিরছিলাম, তখন এই স্টেশন থেকেই আমাদের বাড়ি ফেরা ছিল। সেদিন রাজধানী এক্সপ্রেস প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেট করেছিল, সেটা ভোলার নয়। যাই হোক, প্রয়াগরাজ জংশনে ভালো ভালো খাওয়ার দোকান আছে, আপনারা এখান থেকে খাবার দাবার কিনে নিতে পারেন। এখানে যেহেতু ট্রেনের হল টাইম 10 মিনিটের, আর এই হচ্ছে খাবার দাবার। দেখা যায় কী খাবার পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে 4টে খারসা কচুরি নিয়ে নিলাম। 4 থোড়া গরম নেই হোগা? গরম হ্যাঁ। এবার আমরা একটু প্রয়াগরাজ জংশনকে বাই বাই বললাম। আর এখনও কুম্ভের যেসব পোস্টারিং বা ছবি করা হয়েছিল দেয়ালে, সেগুলো এখনো রয়েছে। বাবা, ও এইটা কুরকুরে ফালতু কিনলো, বাজে খরচা এরা। খাও না, খাও, ভালো লাগছে, দারুণ হয়েছে। হ্যাঁ, কি আছে না, রাখ না, এটা খা, ওটা হাত দিবি না। ভালো খেতে কিন্তু। একদম মুড়ির কোনো বিকল্প নেই। তবে আমার ক্ষেত্রে
এই খাচ্ছি মুড়ি আর বাড়ছে ভুড়ি। জিম করেও কমানো যাচ্ছে না। জবরদস্তি গেলে হয়ে যেত, জবরদস্তি অল্প খেলো। আমি একটু অল্পই খাই দুপুরবেলা কিছু ভালো কিছু খাওয়ার জন্য, তখন দেবো না, বুঝবে? বলছো যখন একটু খেয়ে দিই। খাও না, রেখে দিয়ে কি লাভ? আচ্ছা দেবো যদি একটা প্রশ্ন আছে, এই যে ট্রেনে উঠে মানুষ এত খায় কেন, বাড়িতে এত খায় না কেন, খায় কি কারণ? একটা কোথাও একঘেয়েমি কেটে যায়, বাড়ির মধ্যে একটা একঘেয়েমি ব্যাপার থাকে, যে দৈনন্দিন কাজকর্মগুলো এটা কোথাও নতুন যাওয়ার জায়গার একটা এক্সাইটমেন্ট থাকে, খিদে ভালো থাকে, মন ভালো থাকে, ওই জন্য মানে বারবার খেতে ইচ্ছে করে। যাওয়া মানেই খাওয়া, যাওয়া মানেই খাওয়া। তোর কি মনে হয় ট্রেনের মধ্যে মানুষ এত খায় কেন? কোনো কাজ বাজ থাকে না, সারাক্ষণ শুয়ে পড়ে থাকে, তাই জন্য ওই জন্য খায়। তোর কি মনে হচ্ছে? আমারও সেম মনে। আর আমার সঙ্গে যারা আছে তারা তো মতামত দিল যে ট্রেনের মধ্যে কেন এত খাওয়া দাওয়া করে মানুষ। আপনাদের যদি এর বাইরে কোনো মন্তব্য থেকে থাকে প্লিজ একবার কমেন্টের সাহায্যে বলবেন যে ট্রেনে মানুষ যেতে যেতে এত খাওয়া দাওয়া করে কেন। এটা আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমি এত ট্রেন জার্নি করি, দেখি মানুষ অতিরিক্ত খায়, আর আমি যখন কম খাই তখন আপনাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেন তাতে আপনি খান না, পয়সা বাঁচান। ইভেন আমার সঙ্গে এই রনি গোয়াতে গেছিল, অনেকে রনি বলেছিল আমি তোকে নাকি খেতে দিইনি, বাচ্চাটাকে না খাইয়ে ঘুরিয়েছি, এরকম বলেছে। প্রথম কথা তোকে বাচ্চা বলেছে, বাচ্চা 18 বছর হয়েছে সবে। হ্যাঁ, অ্যাডাল্ট হয়ে গেছে। যখন গেছিলিস তখন অ্যাডাল্ট ছিলিস না, তোকে না খাইয়ে ঘুরিয়েছিলাম, ছিল তখন নাকি তোকে না খাইয়ে ঘুরিয়েছিলাম, এরকম কোনো ব্যাপার নেই। ট্রেনে গেলে আমরা এমনি কমই খাই, আজকে একটু বেশি খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু আমরা ট্রেনে গেলে কমই খাই। আর গোয়াতে ঘুরতে কি কম খেয়েছিলিস তুই? না। ট্রেন 12311 নেতাজি এক্সপ্রেস 1009 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে হাওড়া থেকে এখন কানপুর সেন্ট্রাল স্টেশনে। আর আমার ট্রেন এখানে আধ ঘন্টার ওপরে লেট, আর এখানে ট্রেনের হল টাইম 10 মিনিটের। এখানে আমরা খাবার অর্ডার করেছি, দেখা যাক সিটে চলে যাওয়ার কথা। ওরা আছে, রনি বা সৌপর্ণ আছে, ওরা পেমেন্ট করে দেবে। আমি সিওডি নিয়েছি, খাবার রিসিভ করার পর তারপর পেমেন্ট করবো। দেখুন আপনাদের আমি এর আগে বলছিলাম, যখন আমরা পণ্ডিত দীনদয়াল যে উপাধ্যায় যে রেলওয়ে স্টেশনে ছিলাম তখন টেম্পারেচার একরকম ছিল, আর এইখানে দেখুন টেম্পারেচার দেখা যাচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড কানপুরে, কিন্তু মনে হচ্ছে 33 ডিগ্রির থেকেও বেশি মনে হচ্ছে, তাই না? বেশ গরম। হ্যাঁ, আমাদের গরম লাগার একটা কারণ আছে, আমরা এসির মধ্যে ছিলাম, কিন্তু গরম আছে, ভালো গরম আছে। আমাদের খাবারটা এসছে কিনা দেখতে হবে। আচ্ছা, আমাদের কি অর্ডার করা হয়েছে সেটা একবার দেখাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে জিরা রাইস আর সঙ্গে একটা সবজি দিয়েছে, এটা দেবজ্যোতির জন্য করা হয়েছে, ও ভাত খাবে। আমাদের পরোটা আছে, এই যে পরোটা। আচ্ছা দেবজ্যোতি, এটা কি দিয়েছে? চিকেন দো পেঁয়াজা, চিকেন কষা। এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, এইটা চিকেন দো পেঁয়াজা, আর এটা হচ্ছে পনির বাটার মশলা। এই টোটাল, আর এই যে স্যালাড, এই টোটাল 1 2 3 4 এই চারটে অর্ডার করা হয়েছে। আমাদের পড়েছে 940 টাকা, তাই তো? 945 টাকা, সরি। আর এইটা আমরা বহন করছি, এটা রনির মা করে দিয়েছে, সেটা গ্রেভিটা দিয়ে আমরা খেয়ে নেবো, ব্যাস। আচ্ছা, প্রথমে আমি পনিরের গ্রেভিটা টেস্ট করলাম, আমার মোটামুটি লাগলো পনিরের গ্রেভিটা। এবার ওরা খাচ্ছে, ওরা বলতে পারবে। পনিরের গ্রেভিটা মোটামুটি লাগছে, কিন্তু আমার এই যে চিকেন দো পেঁয়াজার গ্রেভিটা খেলাম, এটা বেশ ভালো লাগছে। চিকেন দো পেঁয়াজার গ্রেভিটা হেভি করে যাও। পরোটা দিয়ে খাই, পনিরটা খেয়ে দেখি। পনিরটা পনিরটা কিন্তু নরম, চিকেনটা দারুণ, চিকেনটা নরম। বল, একটা কথা বলবো, চিকেনের টেস্টটা এই ট্রেনে যা খাওয়া হয় তার থেকে অনেক বেটার।
হ্যাঁ ট্রেনের খাবারের থেকে বেটার। হ্যাঁ ট্রেনে যা খাওয়া পাওয়া যায় তার থেকে বেটার। কেমন এমনি রান্না বান্না? ঠিকঠাক। ঠিকঠাক। ট্রেনের থেকে মাছ বেটার, একদম ঠিক। আচ্ছা দেবো যদি এমনি রান্না বান্না ঠিক আছে। ট্রেনের থেকে গায়ে পড়ে গেছে একটা চিকেন লস। ওহো গায়ে পড়ুক, লস হোক না, গায়ে পড়ুক। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর একটু গড়িয়ে নিয়ে ভালো লাগছে না, পিঠ টিট গুলো ধরে আসছে। এখন বাজে 3:15। কি খবর, এখন কি চলবে? পাওয়ার ন্যাপ। কি করবে ভাই? ঠিক আছে। আবার কোল্ড ড্রিঙ্কস আছো? এই প্রমোশন করছে নাকি? ফ্রিতে দিয়েছিল আমাকে, এক্সট্রা 15 টাকা নিয়েছে আমার থেকে। চূড়া লাগিয়ে দিয়েছে দেখো। ডিভোশন মানে আমি পয়সা দিয়ে প্রমোশন করছি। দুপুরবেলা লাঞ্চ হয়েছে 1 ঘন্টা 45 মিনিট, তারপর হট করে মনে পড়েছে আমার কাছে তো এই জিনিসটা ছিল, এইটা আমি কালকে নিয়ে এসেছি। এইটা 4খানা জল ভরা। কাদের? আমাদের না, কি তুমি তৈরি করেছো? এটা হচ্ছে গাঙ্গুরাম। এই কে হাত দিচ্ছে? কে অসভ্য? দাও আগে মহামান্য আদালত খাবে, মহামান্য এরাও খারাপ হয়ে যাচ্ছে। ছেড়ে দাও, তোমাকে দেওয়া হবে না। তুমি অলরেডি 1 পিস চিকেন নষ্ট করেছো, তোমাকে দেওয়া হবে না। এই আগে এই যে আমি নিলাম, তারপরে কি খাবে? তুই না, তুই দিয়ে ছেড়ে দে, পড়ে যাবে ফট করে, কায়দা মারিস না। আবার পড়ে যাবে। আচ্ছা বাচ্চা লোক খেয়ে দে, বলবে কেমন। এই হচ্ছে জল ভরা। কেমন লাগছে? এর থেকে আমাদের চন্দননগরের জল ভরা অনেক ভালো। তাই না না, কেমন লাগছে? ভালো ভালো। সিরিয়াস ভালো তো। তোকে আমি বলরামের জল ভরা খাইছিলাম, আর এটা খাচ্ছিস, কোনটা বেটার? ওটা বেটার, বলরাম বেশি ভালো। আচ্ছা লাস্ট চন্দননগর ট্রাই করবে এবার। না, আমি সূর্যকুমার মোদকটা আনতে গেছিলাম, তোমাকে ক্যামেরাটা এরকম করে ধরছি, দোকানটা খোলেনি তখন। আমি মিষ্টি হাবে গেছিলাম, আমার বাড়ির কাছে মিষ্টি হাব। দুপুরে কিছুটা জিরিয়ে নেওয়ার পর মন আর টিকলো না কামরার মধ্যে, তাই বেরিয়ে এলাম। আসলে ব্লক করে করে অভ্যেস তো, মন এক জায়গায় টেকে না। তার উপরে ট্রেন ব্লক হলে তো কথাই নেই। ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের উত্তাপ কিছুটা গায়ে মাখলাম, আর দেখলাম পেকে যাওয়া গমের ক্ষেত। এবার আমাদের এই কালকা মেল অর্থাৎ 12311 ট্রেনের সঙ্গে দেখা হবে নিউ দিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে। এখন ঘড়িতে বাজে 5:45, আর ট্রেন আমাদের 1203 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে শিখোয়াবাদ রেলওয়ে স্টেশনে। আর ট্রেন এখানে প্রায় 1.5 ঘন্টার উপরে লেট। শিখোয়াবাদ রেলওয়ে স্টেশনে আমরা আছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের। যে জায়গাটায় ট্রেনটা দাঁড়িয়েছে সেখানে কোনো খাবার দাওয়ার দোকান নেই। ওই 2 একটা জলের বোতল কিনতাম, যাই হোক প্যান্ট্রি থেকেই তুলে নেবো। যেটা বলার, এখানে 5:45 বাজে, ভালো রোদ্দুর, ভালো মনেই হচ্ছে না 5:45 বাজে না। উঠে পড়ি, ট্রেনটা ছেড়ে দেবে। এই ট্রেনটা 7টা রাজ্যের মধ্যে দিয়ে যায়, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে হরিয়ানা পর্যন্ত। কিন্তু সবচেয়ে বেশি হল স্টেশন হচ্ছে এই উত্তরপ্রদেশেই, যার মধ্যে একটা রেলওয়ে স্টেশন হচ্ছে শিখোয়াবাদ। ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে বিভিন্ন ট্রেনের ক্রসিং দেখতে দেখতে কোথায় যে সময় গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। তবুও আশ মিটল না, দাঁড়িয়ে রইলাম আরও কিছু ট্রেনের সঙ্গে আমাদের ট্রেনের ক্রসিং দেখার জন্য। এবার আসছে ডিব্রুগড় রাজধানী 12424। চলুন তার সঙ্গে দেখা হয়ে যাবে এবার।
এবার দেখা হবে 208-18 ভুবনেশ্বর তেজাস রাজধানীর সঙ্গে। সাতটা বাজতে 2-3 মিনিট বাকি, গিয়ে বসি। তবু গরমটা এখন কম লাগছে। হাওড়া থেকে 1318 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন আলিগড় জংশন স্টেশনে, আমরা আছি আলিগড় জংশন স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। যেটা বলার, এখানে ট্রেন প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট, আর এখানে ট্রেনের হল্ট টাইম হচ্ছে 5 মিনিটের। স্টেশনটা দেখুন, জাস্ট দেখাই একবার। আবারও বলছি, এই স্টেশনটা দেখে আমার ব্যারাকপুরের কথা মনে পড়ে যাচ্ছে। যদিও এই ওপরটা ফাঁকা, ব্যারাকপুরের ওপরটাও কভার করা। দেখুন একদম, এটা মনে হচ্ছে একদম যে ব্রিটিশ আমলের যেরকম স্টেশনগুলো হয় সেরকমই। ঘড়িতে বাজে 9:05, এখনও প্রায় 2 কিলোমিটার বাকি গাজিয়াবাদ আসতে। ট্রেন আমাদের 1 ঘন্টার ওপরে লেট। আমি তো বিরক্ত হচ্ছি, তার সঙ্গে এই বিরক্তের ভাগিদার হচ্ছে এরাও, তাই তো? কেউ বোরিংনেস কাটানোর জন্য ও ফোনে কথা বলছে, ও গান করছে, আর ও মুকুলও করছে। রনি, কার সঙ্গে কথা বলছিস? বাবার সঙ্গে কথা বলছে, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলবে না। যাই হোক, আর ও আমার ছবি, এই যে রনি আমার ছবি কি করেছিস, জিবলি না ঘিবলি, যাই হোক হোয়াট এভার করে এনে দিয়েছে। বাপরে, সত্যি আমি তো এটা দেখুন আমার গিফট নিয়ে আমি তো কোথাও পোস্ট করিনি, কিন্তু এই রনি এক্ষুনি করলো। কি করেছে কে জানে। দেখুন আমার একটা ছবি এরকম করে দিয়েছে। কার ছবি করেছে? আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা পেলিংয়ে তোলা। যাই হোক, পেলিংয়ের ওটা তোলা হচ্ছে গ্লাস ব্রিজ থেকে। আমরা এরকমভাবে সময় কাটাচ্ছি, কিছুটা অধৈর্য হয়ে, কিছুটা ধৈর্য রেখে, আর কিছুটা ইয়ার্কি মেরে। এরকম করেই চলছে আমাদের কালকামেলি যাত্রা। 1424 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন গাজিয়াবাদ স্টেশনে, আর এখানে ট্রেন হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের ওপরে লেট। আর আমরা আছি হচ্ছে গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। স্টেশনটাও অনেকটা সেই ব্রিটিশ আমলের স্টেশনের মতন, বা ব্রিটিশ আমলেরই স্টেশন। এখন পুরো একদম কভার, বেশ ভালো। এটা এবার এর ছাদটাও কভার করা, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। এরপরে হচ্ছে আমাদের হল স্টপেজ হচ্ছে ওল্ড দিল্লি, যেখানে আমরা খাবার অর্ডার করেছি জোম্যাটো দিয়ে। সেটা খাবারটা আসুন, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। যদি আপনারা সঙ্গে থাকতেন শেয়ারও করতাম। যাই হোক, আর কীভাবে অর্ডার করছি সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করবেন। ঘড়িতে এখন বাজে 10:05, আর আমাদের ট্রেন পৌঁছেছে ওল্ড দিল্লি স্টেশন। 1444 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন এখানে। ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেট। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিটের। আমাদের এখানে জোম্যাটোতে খাবার অর্ডার করা হয়েছে, দেখা যাক কোথায় আসে কিনা জোম্যাটো ঠিকঠাক টাইমে। আর পেমেন্ট করা হয়ে গেছে। জোম্যাটো যে অর্ডারটা করেছি সেখানে প্রিপেড ছাড়া কোনো অপশান ছিল না। এর আগে আমার ওল্ড দিল্লি স্টেশনে আসার অভিজ্ঞতা হয়েছে, এই কালকা মেলে করে 12 বছর আগে। আর যেটা বলার সেটা হচ্ছে NDLS-এও আমি এসেছি। আগের বারে যখন আমি কল্পাকিন্নর গেছিলাম রাজধানী এক্সপ্রেসে করে, তখনও আমি NDLS-এ গেছিলাম। সেটা নিউ দিল্লির যে নতুন স্টেশন আছে সেটা আরও বড়, তার ব্যাপ্তিও বেশি। আর এটা হচ্ছে ওল্ড দিল্লি, এখানকার পিনকোড 6, এটাকে দিল্লি 6ও বলা হয় এই জায়গাটাকে। এখানে প্রিমিয়াম লাউঞ্জও আছে, আপার ক্লাস ওয়েটিং রুম আছে, এখানে বুক স্টল আছে, সব রকম দোকান আছে। আর ওখানে ওপর ওঠার জন্য এসকেলেটর আছে, বেশ ভালো। যে ট্রেনটা আসার কথা ছিল 9টা নাগাদ, সেটা পৌঁছেছে 10:05 নাগাদ। যাই হোক, আমাদের খাবার দিয়ে গেছে। কি খাবার দিয়েছে দেখি। আচ্ছা, আমরা অর্ডার করি চাইনিজ হোক থেকে। এখানে খাওয়ার অভিজ্ঞতা আমার আছে, চিনারবাগ থেকে আমি অর্ডার করে খেয়েছিলাম। আর আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর সঙ্গে হচ্ছে নুডলস। আমরা 4টে অর্ডার করেছি, আমাদের 834 টাকা বিল হয়েছে। আসলে পুরো জোম্যাটো সাইট থেকে অর্ডার করেছি, PNR নাম্বার দিয়ে। এই যে
এই যে বিল হয়েছে খাবারগুলো আছে 626 টাকা প্লাস একটা স্টেশনের জন্য আসার জন্য কনভিনিয়েন্স ফি লেগেছে, সব মিলিয়ে 834 টাকা বিল হয়েছে। কেমন কি বলছিস রনি? টপ তো সৌবর্ণ, দারুণ। আমি সবচেয়ে বড় এই গ্রেভিটা দারুণ হয়েছে, অতিরিক্ত ঝাল নয়, ট্রিমেন্ডাস, দারুণ। আর যদি চিকেনটা খেতে হয়, এই যে চিকেনটা এই টপ ক্লাস, একদম টপ ক্লাস। টোটাল 1 2 3 4 5 6 পিস দিয়েছে চিকেন, দুর্দান্ত করেছে, দুর্দান্ত, জাস্ট ওয়াও। সেটা হচ্ছে একটু ইনফরমেশন দেওয়া যাক আমি কিভাবে চাইনিজ ওকে অর্ডার করলাম। আপনারা যদি IRCTC অ্যাপে যান, সেখানে ফুড যে অনলাইন অর্ডার করতে হবে সেখানে অপশনে জোম্যাটো পাবেন। জোম্যাটোর মধ্যে কিন্তু আপনি চাইনিজ ওকে পাবেন না, দিল্লি বা গাজিয়াবাদ যে অপশন থেকে আপনি চুজ করুন না কেন সেই রিজনে পাবেন না। তাহলে কী করতে হবে? তাহলে আপনাকে জোম্যাটোতে যেতে হবে, জোম্যাটোর অ্যাপে যেতে হবে, সেখানে ওপরে অ্যাড্রেস দেবেন ওল্ড দিল্লি, যেমন আমরা কালকা খেতে দিচ্ছি ওল্ড দিল্লি। যদি আপনার নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে হয় NDLS দেবেন। আচ্ছা, সেখানে গেলেন, সেখানে গিয়ে আপনার PNR নাম্বার দেবেন। PNR নাম্বার দিলেই দেখবেন আপনার পছন্দের রেস্টুরেন্ট ওখানে দেখাবে, আর সেখান থেকে আপনারা খাবার চুজ করতে পারবেন। একটা অসুবিধা হলো, অসুবিধা কিছুই না, একটা স্টেশন কনভিনিয়েন্স ফি কাটবে ওরা, যেমন আমার ক্ষেত্রে 140 টাকা কেটেছে, তো ওটা একটা এক্সট্রা চার্জ কাটবে, কিন্তু খাবার জবরদস্ত পাবেন, এটা গ্যারেন্টি। ঘড়িতে বাজে এখন 11টা 15, আর রনি এখানে বিছানা করছে। এখন কি বলছিস, কি হবে? বাওয়াল হবে? খাওয়া দাওয়ার পর এখন বাওয়াল করবি? হ্যাঁ, এইসব করবি? তোকে গ্রুপ থেকে বের করবো? আচ্ছা, রনির বাবা মা যারা ভিডিও দেখছে, দেখুন ছেলে কিরকম, দেখুন স্কুলের লাস্ট দিনে যতগুলো পাখা বেঁকেছে সবকটা এর দায়িত্ব। তাই বলছে কিভাবে দেখেছো যে সব বাউল করতে বেরোবে মানে। আচ্ছা, আমাদের ট্রেনে কালকে 3টে 3:30 টাকা পৌঁছানো কথা কালকাতে। চল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি বিছানা কর। দেখো রাত্রিবেলা প্রায় 11:30 বাজবো করছে, আর এখন এই যে সৌপর্ণ গান ধরেছে। আরে এই দেখো, এই দেবো যদি গুড নাইট বলে দাও। গুড নাইট, এ বল গুড নাইট। গুড নাইট গাইস। এই শুধু গুড নাইট বল। শুভরাত্রি, গুড নাইট। যাই হোক, কালকে খুব সকাল সকাল উঠতে হবে। গুড নাইট। ঘড়িতে বাজে 5টা 20। অবশেষে আমরা আমাদের গন্তব্যে, আমরা এখন দাঁড়িয়েছি কালকা রেলওয়ে স্টেশনে। 1710 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে প্রায় ট্রেনটা 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লেট করে কালকা স্টেশনে পৌঁছেছি। আর এইখানে ট্রেনটার অন্তিম স্টেশন, আমরা কালকা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেছি। এই ট্রেনটার সম্বন্ধে যদি কিছু বলতে হয়, কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক। ভালো দিকটা হচ্ছে আগের থেকে অনেক নিট অ্যান্ড ক্লিন হয়েছে, বারবার করে পরিষ্কার করে দিয়েছে, ওয়াশরুমে পর্যাপ্ত জল আছে, ওয়াশরুম ক্লিন, এটাই ভালো দিক। আর যদি খারাপ দিক বলতে হয়, এসি ঠিকঠাক আমার জায়গায় কাজ করছিল না। আর কি খারাপ দিক? আর লেট। আর একটা জিনিস বলা যায়, 1 শতাব্দী প্রাচীন এই ট্রেনটার এত হল্ট কেন? 38টা হল্ট প্রায়, এটা একটু অ্যানাইং। শেষের দিকে কোনো প্যাসেঞ্জার নেই। যাই হোক, এদিকে দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর আমরা তো সিমলা পৌঁছবো গাড়ি করে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।